Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2027. 2027 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকে শেয়ার করব বাংলা সাবজেক্ট। এই বাংলা সাবজেক্টেরই আজকে কিন্তু শেয়ার করব তোমাদেরই পরিচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। এই কবিতাটায় আলোচনা করার সাথে সাথেই কী করব না তোমাদের সাথে কিন্তু এই কবিতার বিষয়বস্তুকে জানাবো এবং এখান থেকে কিছু ছোট প্রশ্ন সিলেক্ট করে রেখেছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের কি হবে না 2027 সালে গিয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন গিয়ে দেখবে এবারের মধ্যে অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক দিয়ে রেজাল্ট বেরিয়েছে তাদের মতোই কিন্তু ফল লাভ করবে। তাই আমার এই দ্য লার্নিং চ্যানেল থেকে যে ভিডিওগুলো শেয়ার করা হয় অর্থাৎ তোমাদের সাথে কিন্তু এই তোমাদের মাধ্যমিক পরীক্ষারই কিন্তু 5টা সাবজেক্ট এখান থেকে শেয়ার করা হয়। কোন কোন সাবজেক্ট? ইংলিশ, বেঙ্গলি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। এই 5টা সাবজেক্ট শেয়ার করার সাথে সাথেই কিন্তু এখান থেকেই কিন্তু তোমাদের সাবমিটিভ পরীক্ষাগুলো আর কি টেস্ট এক্সাম তো অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু এখান থেকেই আসবে। তাই আর দেরি না করে আমরা চলে যাব কবিতার মধ্যে। দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই শঙ্খ ঘোষ কিন্তু আমাদের খুবই অতি পরিচিত একজন কবি এবং বিশিষ্ট সমাজসেবক। তার নাম ছদ্মনাম কি জানতো? চিত্তপ্রিয় ঘোষ। এই চিত্তপ্রিয় ঘোষেরই কিন্তু সম্পর্কে আজকে একটুখানি জানবো, জানার পরেই কিন্তু আমরা চলে যাব কবিতার মধ্যে। দেখো, শঙ্খ ঘোষ 1932 সালে জন্মগ্রহণ করে আর 2021 সালে এই তো সেদিন অর্থাৎ করোনা রোগে তিনি কিন্তু আক্রান্ত হন এবং মারা যান। তো অধুনা বাংলাদেশের বরিশালে কিন্তু উনি জন্মগ্রহণ করেন। আর এই আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পড়াশোনা করে আমাদের এই রাজধানী শহর কলকাতা। তার প্রথম কাব্য দিনগুলি রাতগুলি। তো এখানে কিন্তু এই শঙ্খ ঘোষ সম্পর্কে অনেকটাই কিন্তু আলোচনা করা আছে। তো এখানে কিন্তু তোমরা এই হলুদ যে খোপটা আছে অর্থাৎ এই তোমাদের এই বইটার কিন্তু হলুদ খোপের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু শঙ্খ ঘোষ সম্পর্কে তোমাদের জানা হয়ে যাবে। আর এবার আমরা আসব যে এই কবিতাটা বিষয়বস্তুটা কী, অর্থাৎ এই গুজরাটে 2000 কত সালে 2003 সালে যে দাঙ্গা হয়েছিল তারই বেসিসে কিন্তু এই কবিতাটা লেখা। আর এই কবিতার মধ্যে দিয়েই কিন্তু আমরা সমবেতভাবে যদি থাকি বা সমবেতভাবে যদি একই সঙ্গে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই আসবে না, আমাদের দেশে কোনো রকম অরাজকতা কিন্তু আমাদের ছুঁতে পারবে না। তাই এই কবিতার মধ্যে দিয়ে শঙ্খ ঘোষ এটাই বোঝাতে চেয়েছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই বেঁধে বেঁধে থাকিটাকে বেঁধে বেঁধে থাকি তার মানে আমরা ক্লোজ হয়ে থাকি অর্থাৎ একে অপরের সাথে সহযোগিতার সহমর্মিতা নিয়ে কিন্তু যদি আমরা থাকি তাহলে আমাদের কিন্তু কোনো রকম সমস্যা আমাদের ছুঁতে পারবে না। তাই কিন্তু কবি এই কবিতার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করতে চেয়েছেন। তো দেখো কবিতার মধ্যে দিয়ে দেখো, আমাদের ডান পাশে ধস মানে বুঝতেই পারছো, পা দিলে নেমে চলে যাবে। আর বাম পাশে অর্থাৎ বাম পাশে যে গিরিখাত, যেখানে নাকি পড়লে পরেই আর ওঠা তো দূরের কথা, জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। তাই শুধু দুপাশে দুটো জিনিস রয়েছে, আরই রয়েছে তার মাঝে রয়েছে কি যে আমাদের মাথায় বোমারু। এই বোমারু কি? বোমারু মানে যে যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয় সেই হচ্ছে বোমারু বিমান। তো আর পায়ে হিমানির বাঁধ মানে তুষারের বাঁধ মানে দেখো কি ভঙ্গুর, খুবই ভঙ্গুর। দেখো আমাদের বাম দিক, ডান দিক, উপর দিক এবং নিচের দিক 3 দিকেই কিন্তু আমরা শৃঙ্খলবদ্ধ হয়ে রয়েছি অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ হয়ে রয়েছি। তো এই শৃঙ্খলাবদ্ধ হয়ে রয়েছি কিসের দ্বারা? অর্থাৎ এই 4টে প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা কিন্তু শৃঙ্খলাবদ্ধ হয়ে রয়েছি। তো এই শৃঙ্খল থেকে বেরিয়ে যাতে না যায় অর্থাৎ এই শৃঙ্খলাবদ্ধ থাকার কারণটি একটা যদি আমাদের পায়ের তলার থেকে সরে যায় বা মাথার উপরে বিমান যদি আক্রমণ হয়, বাঁদিকের ধস যদি নেমে যায়, ডান দিকের ধস যদি নেমে যায়, বাঁদিকের গিরিখাতে যদি পড়ে যায় তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। তাই লেখক বলেছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আরও জোটবদ্ধভাবে থাকি। একদিকে ভাঙলেও বা একদিকে যদি আক্রমণ হয়ও 3 দিক কিন্তু সাপোর্ট দেবে। এর মধ্যে দিয়েই লেখক এটাই বোঝাতে চেয়েছেন। দেখো আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। তাহলে কোন দিকে? বাঁদিকে, ডান দিকে, উপর নিচে কোনো দিকেই কিন্তু আমাদের যাওয়ার আর জায়গা নেই। আমরা কিন্তু সকলে একে অপরকে সাহায্য করে কিন্তু আমরা বেঁচে আছি। তো আমাদের আর কোনো পথ নেই। আর
আমাদের ঘর গেছে উড়ে, অর্থাৎ আমাদের ঘর উড়ে গেছে, মানে আমাদের ঘর আর নেই। তাহলে আমরা ঘর ছাড়া অর্থাৎ গৃহহীন অবস্থায় রয়েছি। এই অবস্থার মধ্যে থেকে কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। তাই লেখক বারবার বলেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় কিন্তু দুবার কিন্তু এটা আছেই। তো এবার চলে যাবো আমরা পরের পাতায়। দেখো আমাদের শিশুদের সব, অর্থাৎ শিশুকাল থেকেই যদি আমরা শেষ হয়ে যাই তাহলে আমাদের এই শব্দ হোক সঞ্চয়িত হচ্ছে, এবং এই সঞ্চয় কিন্তু যদি হতেই থাকে তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। ছড়ানো রয়েছে কাছে দূরে, কোথায়? আমাদের কাছে আমাদের দূরে কিন্তু সবই ছড়ানো রয়েছে। আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরা যে অবস্থায় আছি এই অবস্থার মধ্যে থেকে উঠতে না পারলে কিন্তু আমরা সত্যিই মরে যাব। তাই লেখক বলেছেন আয় আরও কাছে আয়, অর্থাৎ বেঁধে বেঁধে থাকি। তো এই মুহূর্তে মরে যাব নাকি, অর্থাৎ আমাদের ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, কিন্তু আমরা মরে যাওয়ার মতোই অবস্থা রয়েছে। আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তো আমরা এইরকম পরিস্থিতি বাঁ দিক ডান দিক উপর নিচ সব দিকেই যদি আমরা এরকম বন্দি অবস্থায় থাকি তাহলে কিন্তু কি হবে না, আমরা কিন্তু হারিয়ে যেতে পারি। কিন্তু এর মধ্যে থেকে যে কেউ যদি একটুখানি দুর্বল হয়ে পড়ে তাকে কিন্তু টেনে ধরতে হবে, তা না হলে কিন্তু আমাদের সমাজ আমাদের দেশ তথা আমাদের এই সভ্যতাকে কিন্তু আমরা রক্ষা করতে পারবোই না। আমাদের ইতিহাস নেই, তাহলে আমাদের কোনো ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। যে ইতিহাসগুলোর কথা বলছি সেই ইতিহাস কিন্তু আমাদের ছুঁতে পারেনি, তাই আমরা কিন্তু সেই ইতিহাসের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ আমরা যদি এই অবস্থার মধ্যে থাকি আমরা কিন্তু 12 মাস, অর্থাৎ 12 মাস বৈশাখ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত সময়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন করে কিন্তু এই চৈত্র পর্যন্ত কিন্তু আমরা এই ভিখারির বেশেই থাকব। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, জানি না পৃথিবী বেঁচে আছে কি মরে গেছে, এটা আমরা জানি না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, তাই আমরা বাঁচার তাগিদে মানুষের কাছে মানুষের দৌড়ে দৌড়ে ঘুরেছি। কিসের জন্য? আমাদের সঙ্ঘবদ্ধতা একাত্ম হওয়ার জন্য, অর্থাৎ একাত্ম বোধ আনার জন্য, জোট গঠন করার জন্য। এই জোটের মধ্যে দিয়েই কিন্তু আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি। কিছু কোথাও যদি নেই, কিছুই কোথাও যদিও নেই, তবু তো কজন আছি বাকি। তো সবাই যদি চলে যায় তবু তো আমরা এই কজন আছি, যে কজন আমরা বেঁধে বেঁধে থাকবো। যে কজন বেঁধে বেঁধে থাকবো তার উপরেই ডিপেন্ড করবে কিন্তু পুরো সমাজটা। তাই সমাজের সব শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে, কিছু মানে শান্তিপ্রিয় দেশ তথা দশের কাজের জন্য তারা কিন্তু জীবন উৎসাহ করে। এটা কিন্তু আমরা ইতিহাস ঘেঁটেও দেখেছি। তা আরও হাতে হাত রেখে, অর্থাৎ একটা হাতের উপর আর একটা হাত রাখলে কি হয়, সঙ্ঘবদ্ধতা বাড়ে। তো আমরা যখন কোনো কাজ করি তখন আমরা সঙ্ঘবদ্ধতা হওয়ার জন্য একে অপরের হাত ধরি, অর্থাৎ সেই হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ কাউকে আমরা বাছি না, সব মানুষের সমান। সবাই কিন্তু আমরা একটাই জাতি, সেটা হচ্ছে মানুষ জাতি। এটা যদি আমরা মনে করি তাহলে কি হবে, তাহলে আমরা কিন্তু কাছে কাছে থাকতে পারবো। তাই লেখক শেষ লাইনেও কিন্তু তিনি বলেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। তো এই কবিতার মধ্যে দিয়েই লেখক এটা বোঝাতে চেয়েছেন অরাজকতার সময়তে, অর্থাৎ 2003 সালে গুজরাটের দাঙ্গা হাঙ্গামার মধ্যে দিয়ে দেশ যে উত্তাল হয়েছিল সেই উত্তাল অবস্থাটাকে শান্ত করার জন্যই লেখক শঙ্খ ঘোষ তার এই কবিতার মধ্যে দিয়ে এটা দেখাতে চেয়েছেন। তো এখান থেকে কিন্তু আমি যে কয়েকটা কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের উত্তর সমেত শেয়ার করব। আর এই উত্তর সমেত শেয়ার করলে কি হবে, এই চ্যানেল থেকে যে প্রশ্নগুলো আমি শেয়ার করি সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের দাদা দিদিরা গতবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার ফলও কিন্তু কয়েকদিন দুদিন আগে বেরিয়েছে। তোমাদের দাদা দিদিরা কিন্তু ভালো ফল করেছে। আর এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু এই ক্লাস 10, 9 নয়, এটা কিন্তু 12 পর্যন্ত এখান থেকে শেয়ার করা হয়। আর তোমরাও কিন্তু চ্যানেলের সাথে থাকো। আর কি করবি না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কী হবে, তোমরা যেমন জানতে পারবে, বন্ধুরাও জানতে পারবে, আর আমিও উপকৃত হব। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দেবে। তাহলে তোমাদের কাছে সকলের আগে ভিডিওগুলো চলে যাবে। আর এই চ্যানেল থেকে এটা ধরে নেবে যে 100% কোশ্চেন কিন্তু এখান থেকে কমন আসবে। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আর চ্যানেলে গিয়ে সার্চ করে দেখলেই বুঝতে পারবে। তো আজকে কিন্তু শেয়ার করব কয়েকটা কোশ্চেন, মাত্র প্রায় 10টা কোশ্চেন আমি এখান থেকে লিখে রেখেছি। আর এই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করব, পরপর কিন্তু এই কোশ্চেনগুলো শেয়ার করব। আর শেয়ার করলে কি হবে, তোমাদের উত্তরটা জানা হয়ে যাবে। আর উত্তর যদি একবার জানা হয়ে যায় তাহলে কি হবে, তোমাদের ঝুলিতে কিন্তু 90 অ্যাবাভ
মার্কস কিন্তু অ্যাচিভ করা হয়ে যাবে। তাই আমার ছাত্রছাত্রীরা কিন্তু অনেক ভালো ফল করেছে। তো আমি নদিয়া থেকে কিন্তু ভালো ফল করছে এটা তোমরা জানো, এবং এরাও কিন্তু আমারই ছাত্র ছিল একসময় ছোটোবেলাতে, কিন্তু এখন তারা বড় স্কুলে গেছে, তারা কিন্তু নেই, তাদের বেস কিন্তু আমাদের কাছ থেকেই তৈরি হয়েছে, এটা কিন্তু তোমরা জানতে পারবে। এবার দেখো যে কোশ্চেনগুলো বলছি, দেখো 1 নম্বর, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? দেখো উত্তরটা হবে চিত্রপ্রিয় ঘোষ, একটা শেয়ার করা হয়ে গেল। 2 নম্বর দেখো, শঙ্খ ঘোষ কবে কোথায় জন্মগ্রহণ করেন? শঙ্খ ঘোষ কবে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো সালটা হচ্ছে 1932 সাল, অর্থাৎ স্বাধীনোত্তর যুগ। 32 সালের 6ই ফেব্রুয়ারি কোথায় জন্মগ্রহণ করেছেন? বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। 3 নম্বর কোশ্চেন দেখো, এটি কোন সময়ের কবিতা? অর্থাৎ এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি, এটি কোন সময়ের কবিতা? দেখো উত্তরটা দেখো, এটি ভারতের এক বিশেষ সংকটকালের ভারতের এক বিশেষ সংকটকালের কবিতা। সালটা কত? 2003 সাল, গুজরাটের দাঙ্গা হাঙ্গামার সময়ের কবিতা। এবার চলে যাব আমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের নম্বরের ঝুড়িতে কিন্তু অনেক কোশ্চেন, অনেক নম্বর জড়ো হতে থাকবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো এটি দেখো, জলই পাষাণ হয়ে গেছে। উত্তরটা হবে জলই পাষাণ হয়ে গেছে কবিতা থেকে, কাব্যগ্রন্থ থেকে। 5 নম্বর দেখো, জুলাই পাষাণ হয়ে গেছে কাব্যগ্রন্থের, জলই পাষাণ হয়ে আছে হবে, এটা একটু ভুল হয়েছে, ঠিক করে নাও। আছে, পাষাণ হয়ে আছে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কততম কবিতা? গ্রন্থের কততম কবিতা? দেখো উত্তরটা হচ্ছে 31তম কবিতা, অর্থাৎ শেষ কবিতা। এবার দেখো 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি প্রকাশকাল কবে? আয় আরও
বেঁধে বেঁধে থাকি কবিতাটির প্রকাশ কাল কবে? দেখো সালটা হচ্ছে 2004 সাল। 2004 সাল। 2004 সাল। দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করছি এগুলো কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক টেস্ট তথা মাধ্যমিক 2027 সালে কিন্তু আসতেই পারে। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়ো। আর এই বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো যে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি চলে যায়। তাই আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু লাইক দিতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে কি বন্ধুরাও জানতে পারবে, তোমরাও কিন্তু উপকৃত হবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু 12 ক্লাস পর্যন্ত অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত কিন্তু এখানেই থাকতে পারবে। আর এখান থেকে যে যে প্রশ্নগুলো শেয়ার করা হবে এগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। অর্থাৎ 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে হলে কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত থাকতেই হবে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমরা উপকৃত হবে। দেখো এবার দেখো 7 নম্বর কোশ্চেন। দেখো শঙ্খ ঘোষ কত সালে মারা যান? 7 নম্বর কোশ্চেন। বেশি কোশ্চেন এখান থেকে শেয়ার করব না। শঙ্খ ঘোষ কত সালে মারা যান? দেখো উত্তরটা হবে, দেখো 2021 সালের 21শে এপ্রিল। 2021 সালের 21শে এপ্রিল। কি রোগে মারা যান? করোনা। হ্যাঁ, করোনা রোগ। তোমরা করোনা সম্পর্কে সবাই জানি, আমরা কিন্তু করোনায় আতঙ্কিত হয়েছিলাম। গোটা বিশ্ব অনেক মানুষকে হারিয়েছে, অর্থাৎ আমাদের দেশ থেকেও অনেক মানুষ হারিয়েছে, লক্ষাধিক লোক। তো এই করোনা রোগেই কিন্তু শঙ্খ ঘোষ মারা যান। আর এবার আমরা চলে আসবো 8 নম্বর কোশ্চেন। দেখো 8 নম্বর কোশ্চেন, হয়তো কি বেঁচে আছে? হয়তো কি বেঁচে আছে? দেখো হ্যাঁ, কি বেঁচে আছে, অর্থাৎ এর উত্তরটা হবে পৃথিবী বেঁচে আছে। 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে হিমানির বাঁধ। তো হিমানি কথাটির বাংলা আক্ষরিক অর্থ কি? হিমানি কথাটির বাংলা আক্ষরিক অর্থ কি? দেখো কথাটির অর্থ, এর উত্তরটা হবে একমাত্র কথা, তুষার। আমরা সবাই জানি। এবার দেখো 10 নম্বর কোশ্চেন শেয়ার করব। আমরা 12 মাস কি? আমরা 12 মাস কি? দেখো উত্তরটা হবে কি না, ভিখারি। দেখো আমি কিন্তু এই 10টা কোশ্চেন শেয়ার করলাম, আর এই 10টা কোশ্চেন শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের মাধ্যমিকের ঝুলিতে কিন্তু নম্বরটা জড়ো হতে থাকলো। অর্থাৎ তোমাদের সামেটিভ পরীক্ষাগুলোতে কিন্তু কোনো স্কুলে হয়ে গেছে, কোনো স্কুলে এখনও হয়নি, হচ্ছে। আর এটা কিন্তু সামেটিভ পরীক্ষার জন্য নয়, শুধুমাত্র যে সামেটিভ পরীক্ষায় দেবে তার জন্য নয়, এটা কিন্তু তোমাদের টেস্ট এক্সামে কিন্তু এখান থেকে আসবে। আর এখান থেকে বাছাই করা কিছু কোশ্চেন আমি তো দেবই, আর এর মধ্যে থেকেই কিন্তু আসবে 2027 সালে তোমরা যখন কি মাধ্যমিক পরীক্ষা দেবে তখনই দেখবে যে এইখান থেকেই সব কোশ্চেন আসছে, এর বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না। অর্থাৎ এমসিকিউ কোশ্চেনটা কীভাবে আসতে পারবে না, টিক দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাচিং আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু সব রকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারবে। তাই তোমরা কিন্তু ভালো করে পড়ো, দেখবা। এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। অর্থাৎ কমন পেয়ে গেলেই কী হবে না, তোমাদের মাধ্যমিকের নম্বরের ঝুলিতে কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ হয়েই যাবে। তাহলে আজকে এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।